স্বৈরাচার তাবেদার রুখতে রাষ্ট্র জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। সংসদের প্রধানমন্ত্রী দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রাধিকার। চেষ্টা থাকবে যে কোনো জায়গায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় যেন না হয় এবং একই সাথে আমাদের প্রচেষ্টা থাকবে যে দুর্নীতি মুক্ত একটি পরিবেশ পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা। নির্বিঘ্নে এইচএসসি পরীক্ষার পর আজও কয়েক জায়গায় আন্দোলনকারীদের বিক্ষোভ, অবরোধ। বৈরী আবহাওয়ায় অনুপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আবার, জানালেন মন্ত্রী। শেখ হাসিনা সহ 10 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বিএফআইইউ। পাচার করা সম্পদ ফেরানোর ব্যাপারে সুখবর মিলবে বছর শেষে। ঢাবি শিক্ষার্থীদের উপর হামলার পরই গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল জুলাই আন্দোলন, মন্তব্য নাহিদের। শহীদদের শনাক্ত করে খুনিদের বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটরের। বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রাম সহ 5 জেলায় বন্যা কবলিত মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াই। পানি নেমে গেছে কিন্তু ফুট কাদা ওগুলো দেবাল সব পড়ে গেছে। রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে, যান চলাচল এবং পাশাপাশি মানুষ চলাচল একেবারে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় কোনো পানি জমা আছে, সরকারের যে সহায়তা আছে এগুলো অপ্রতুল। মার্কিন আগ্রাসনের জবাবে 3 দেশে ইরানের পাল্টা হামলা, অভিযানের পরিধি বাড়ানোর হুমকি ট্রাম্পের। হরমুজ ঘিরে ফের কার্যকর অবরোধ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই জানাবো ফিফা বিশ্বকাপের খবর। উত্তর আমেরিকার বিশ্বকাপে ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি মানেই অন্যরকম এক রোমাঞ্চ। 1986 বিশ্বকাপে ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড এবং গোল অব দ্য সেঞ্চুরি মনে করিয়ে দিচ্ছে দুই দলের দ্বৈরথের কথা। এবারের লড়াইটা লিওনেল মেসি ও হ্যারি কেইনের। প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে খেলতে নামবেন মেসি। ম্যাচ ঘিরে আরও খুঁটিনাটি যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। 1986 বিশ্বকাপ, মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম, কোয়ার্টার ফাইনালের লড়াই। ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে করলেন অবিস্মরণীয় কীর্তি। আর এই ম্যাচটাই তাকে দিয়েছিল অমরত্ব, তাকে বানিয়েছিল কিংবদন্তি। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের যুদ্ধে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। ঠিক 4 বছরের মাথায় মেক্সিকোতে যে বিশ্বকাপ হয়েছিল 86 বিশ্বকাপ, সেই বিশ্বকাপে আজতেকা স্টেডিয়ামে ইংলিশদের হারিয়ে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এবং একই ম্যাচে 4 মিনিটের মধ্যে 2টি গোল করেছিলেন, যে গোল দুটি ডিয়েগো ম্যারাডোনাকে এনে দিয়েছে অমরত্ব। একটি হ্যান্ড অফ গড আর একটি গোল অফ দ্য সেঞ্চুরি। এবং হ্যান্ড অফ গড এই গোলটি দেওয়ার পর ডিয়েগো ম্যারাডোনা হেসে বলেছিলেন এই গোলের কিছু অংশ ম্যারাডোনার হাতের, ম্যারাডোনার মাথা এবং কিছু অংশ ঈশ্বরের হাত। তারপরে এই গোলটির নাম হয়েছিল হ্যান্ড অফ গড। ঠিক এই বিতর্কিত এই গোলের 4 মিনিটের মধ্যে তিনি করে বসেন গোল অফ দ্য সেঞ্চুরি। ডিয়েগো ম্যারাডোনাকে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অমরত্ব দিয়েছিল এবং ডিয়েগো ম্যারাডোনা সেই বিশ্বকাপটা জিতেছিলেন, ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ট্রফিটা জিতে নিয়েছিল এবং কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে যে হারিয়েছিল 2-1 গোলে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যে হারের সেই প্রতিশোধটাও কিন্তু এই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা নিয়েছিল। 86 থেকে 2026 এবারও উত্তর আমেরিকায় বিশ্বকাপ, তবে ভেন্যুটা পাল্টেছে। ভেন্যুটা হচ্ছে আটলান্টার এই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। ইংল্যান্ডকে হারাতে পারলে আরো একবার প্রতিশোধ নেওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। এবং সবচেয়ে বড় কথা, ক্যারিয়ারের
শেষ দিকে থাকা লিওনেল মেসি প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে। তার ক্যারিয়ারে তিনি সবকিছু জিতেছেন, সব অর্জন তার ঝুলিতে, কিন্তু একটাই শুধু বাকি ছিল আক্ষেপ, সেটা ইংল্যান্ডের বিপক্ষে কখনো মাঠে নামা হয়নি, ইংল্যান্ডকে কখনো হারের স্বাদ দেয়া হয়নি। লিওনেল মেসির সামনে সেই সুযোগটি এসেছে। এই আটলান্টার মার্সিডিজ স্টেডিয়ামকে তিনি কি আস্তেকায় রূপান্তরিত করতে পারবেন? ম্যারাডোনার সেই অবিস্মরণীয় কীর্তি কি লিওনেল মেসিকে অনুপ্রাণিত করছে? লিওনেল মেসি এই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক ম্যাচ, সেই ম্যাচটা যদি জিততে পারেন, আর্জেন্টিনা উঠে যাবে ফাইনালে এবং সুযোগ থাকবে টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার ট্রফি উঁচিয়ে ধরার। সবচেয়ে বড় কথা যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যে দ্বৈরথ, মানসিক দ্বৈরথ এবং স্নায়ুর লড়াই আছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে, সেই লড়াইয়ে ম্যারাডোনা যে অমরত্ব পেয়েছিলেন, লিওনেল মেসিওর সামনেও কিন্তু সেই সুযোগটা এখন তিনি যদি দিনটা নিজের করে নিতে পারেন, তাহলে সব পূর্ণতায় পেয়ে যাবেন এলএম10। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধনী গরিব কোনো বৈষম্য থাকবে না, চরমপন্থা উগ্রবাদের কোনো ঠাঁই বাংলাদেশে হবে না। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে এই কাজে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। ভবিষ্যতে স্বৈরাচার দাবেদার রুখতে হলে রাষ্ট্র ও জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় গুরুদের সম্মানী দেয়া হবে। যাদের নাম আমরা জানি, জুলাই শহীদ। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয়, আমরা তাহলে 10,000 টাকা পর্যন্ত যে সকল কৃষকের কৃষি ঋণ ছিল মাননীয় স্পিকার, আমরা সেগুলো পরিশোধ করব। মাননীয় স্পিকার, সেগুলো সরকার থেকে পরিশোধ করব, অর্থাৎ সেগুলো সুদ সহ ঋণ আমরা মওকুফ করে দেব। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠন করার সাথে সাথে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আজও সামুদ্রিক সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রী জানান, ঋণ নির্ভর থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে ভূমিকে বাসযোগ্য করার চ্যালেঞ্জ নিয়েছে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগের কথা জানান তারেক রহমান। আমরা সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার। হাত বেঁধে হোক কিংবা টুটি চেপে হোক, দুর্নীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। কৃষক, শ্রমিক সবাই চায় নিরাপদ পরিবেশ। 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আজও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসাবে গড়ে তুলতে চায়। মাননীয় স্পিকার, একইভাবে মাননীয় স্পিকার, দুর্নীতির যে বিষয়টি আছে, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। ফ্যাসিবাদের আমলে সাংবিধানিক সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা খাত তার মধ্যে অন্যতম। নকলকে উৎসাহিত করা হয়েছিল, অন্তর্বর্তীকালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষা খাতে সরকার সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। আপনি দেখেছেন মাননীয় স্পিকার,
আপনার পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতের অনেকগুলো সমস্যা রয়েছে যা ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় শুরু হয়েছিল এবং পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বন্যায় দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকা দেশের মুখ, এখানে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা লজ্জার। জনগণের টাকায় উন্নয়ন প্রকল্প নিয়ে যেখানে নিজের নাম কেন দিতে হবে এই প্রশ্নও রাখেন তিনি। জামায়াত আমির বলেন, সংসদ দুর্নীতির পৃষ্ঠপোষক না হলে দেশ থেকে দুর্নীতি বিদায় নেবে। এছাড়া বরাদ্দের বিষয়ে বিরোধী দলের সদস্যদের সাথে ইনসাফ করার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর বলেন, সংসদে খোটা দেওয়ার কালচার থেকে বেরিয়ে আসা উচিত। জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও শিক্ষা কারিকুলামে তুলে ধরার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আমরা একটা দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি আমাদের সরকারকে অনুরোধ করব যে এই বিষয়ে আমাদের একটা কোঅর্ডিনেটেড এবং ওয়েল থট একটা প্ল্যান আমাদের নেওয়া দরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পরও তার পদত্যাগের দাবিতে অনড় তারা। পরে লং মার্চ করে সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনেই তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সংসদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে বিভিন্ন জেলায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল পরীক্ষা। শেষ করেই উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে, হলে গার্ডও বেশ কড়াকড়ি। দাবি, দুর্যোগের মধ্যে এই পরীক্ষায় স্থগিত করা, 13 জুলাইয়ের পরীক্ষা আবার নেয়া আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জানতে চাই আজকের পরীক্ষা কেমন হলো। 4টা সিকিউ ফুল দিতে পারছি আর গিয়ে একটা মোটামুটি টাচ করে আসছি, কিন্তু এমসিকিউটা আবার হার্ডই ছিল। হল গার্ড তুলনামূলক মিডিয়াম, এত হার্ডও না এত লুজও না, মিডিয়াম ছিল। সবাই আজকে ভালো পরীক্ষা দিতে পারছে যেহেতু কোশ্চেনটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে। সবশেষ এক দাবিতে অনড় অবস্থান আন্দোলনকারীদের। শিক্ষার্থীদেরকে একজন ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। উনি তো এটার জন্য সরি বলেছেন। উনি এটা প্রকাশ্যে এটা করতে হবে, জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। উনি দেখতেছে ওই জেলায় কোন জেলায় বন্যা পানি উঠছে, বাট হচ্ছে অনেকের বাসা পরীক্ষা কিন্তু এখানে সে কিন্তু দেখতেছে পরীক্ষা কিন্তু ঠিক আছে, বাট অনেকের বাসা পানির নিচে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। এদিকে তাদের সড়ক অবরোধে আটকে পড়ে 8 লেনের রাস্তার যান চলাচল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের, বেশিরভাগ গাড়ি ছেড়ে হেঁটে রওনা দেন। আমাদের প্রতিবাদ করতে হবে, ওরা তো ছোট ভাই আমাদের, ওরা আমাদের সাথে থাকবে। একটা সময় আন্দোলনকারীদের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডা। ওদিকে লম্বা ভ্রমণ শেষে প্রবাস থেকে আসা অনেকেই আটকে পড়েন আন্দোলন অবরোধে। 11 রাতে আমরা উঠছি, এই এয়ারপোর্ট বিমান এই পর্যন্ত 60 খাইছি। খাওয়া দাওয়া বন্ধ এখন করতে পারে নাই। গরমে মনে করেন যে কষ্ট, আমার গরম লাগতেছে, বাচ্চাদের লাগছে, যে কিছু মেয়ে মানুষ আছে ওই যে বাচ্চা জামা খুলছে, এটা তো ভোগান্তি না। রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড় প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এখানে পাওয়া যায় আন্দোলনের পক্ষে বিপক্ষে নানান বক্তব্য। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু আসলে প্রশ্নটা পড়া উচিত ছিল। ফার্স্ট পেপারটা অনেক হার্ডার ছিল, কিন্তু সেকেন্ড পেপারটা ইজি করছে। যখন আমরা পরীক্ষা স্থগিতের দাবি করছি তখন তো উনি আমাদের দাবি মানে নাই, তাহলে আমরা কেন এখন মানব? আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। অবরোধ হয় ইসিবি চত্বরেও, সেখানেও বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকেল 3:30টার পর বিভিন্ন পয়েন্ট থেকে আন্দোলনরতরা রওনা দেয় সচিবালয়ের দিকে। শিক্ষা ভবনের সামনে যেতেই সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা। আন্দোলন যখন চলছে তখন সংসদে 13 জুলাইয়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি
তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবারই বলেন, ওই দুটি ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের আন্দোলন। এ সময় তারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পেছানো সহ তাদের দাবিগুলো মেনে নেওয়া না পর্যন্ত রাজপথে থাকবেন তারা। এদিকে সড়কে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রী চালকদের। দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। পরীক্ষার পরপরই দেশের কয়েক জেলায় সড়কে নেমে আসে ছাত্রছাত্রীরা। ঢাকা রাজশাহী মহাসড়কের তালাইমারি মোড়ে টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে বিক্ষোভের কারণে সড়কে ব্যাহত হয় যান চলাচল। বিকল্প পথে ঘুরে যেতে হয় যাত্রী ও চালকদের। আমাদের কাছে জনসাধারণের কাছে একটু ভোগান্তি মনে হচ্ছে। আমরা এখন ডক্টর দেখাইতে যাব, এদের জন্য দেরি হয়ে যাচ্ছে। সম্পূর্ণটা ভোগান্তি ছাড়া কোনো কিছুই না। এই ভোগান্তির কারণে অনেকের অনেক কিছু সমস্যা হচ্ছে। গাড়ি বন্ধ, এখানে এসে গাড়িতে নামলাম, রাস্তাটুকু পার হয়ে আবার দেখা যাচ্ছে যে আবার সামনে ওইটুকু আবার অটোতে উঠতে হবে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এদিকে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আর কিছু না। গত জুলাইয়ে যেহেতু এত বছরের একজন সরকারকে নামাতে পারছে, তো আপনার মতন মন্ত্রীকে নামাতে আমাদের 1 সেকেন্ডের ব্যাপার। ওদের আন্দোলন যুক্তিগত, কিন্তু আমাদের তো সাধারণ মানুষ, আমরা ব্যবসা করে খাই, যে মাল নিয়ে আটকে গেছি গা, আমরা ভোগান্তিতে পড়ে গেছি গা। নারায়ণগঞ্জেও পরীক্ষার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এছাড়াও মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা তৈরি করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশ গড়তে আগামী প্রজন্মকে সরকার দক্ষ কারিগর হিসাবে প্রস্তুত করতে চায়। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া এই কর্মসূচিতে স্থান পায় ছোট্ট শিক্ষার্থীদের তৈরি নিজ এলাকার ঐতিহ্য, হস্তশিল্প সহ নানা বিষয়। স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে এবছর 21টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে ভালো কিছুর। এবং সেই জন্যই আমরা চাইছি সেখানে লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে ওখানে ইনক্লুড করার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10 শিল্প গোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। বছর শেষে এই বিষয়ে সুখবর মিলবে। বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 24-25 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন আগের অর্থ বছরের চেয়ে ৭৪% বেড়েছে। অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি, যে কারণে প্রতিরোধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারপরও ঠেকানো যাচ্ছে না পাচারকারীদের। প্রতি বছরই বাড়ছে পাচারের পরিমাণ। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র।
2024-25 অর্থ বছরে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন হয়েছে 30,199টি, যা আগের বছরের চেয়ে 74% বেশি। সন্দেহজনক লেনদেনের প্রায় 95%ই হয়েছে ব্যাংকিং খাতের মাধ্যমে, যদিও বিএফআইইউ বলছে সন্দেহজনক লেনদেন মানেই অর্থ পাচার নয়। বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই, সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা 24-25 বছরে আমরা 199টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। তার পরবর্তী স্টেজ হল ইনভেস্টিগেশন, সেটা তদন্ত করে তার ফলাফল অনুযায়ী যদি মেরিট থাকে তাহলে তারা মামলাতে যাবে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও 10টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, অর্থ পাচার এবং কর ফাঁকির তদন্ত শুরু হয়। দেশ বিদেশে এসব শিল্পগোষ্ঠীর 76,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলা আছে, ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তাদের 76,000 কোটি টাকার সম্পদ আমরা আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ করেছি। তার ভিতরে 57,000 কোটি টাকার সম্পদ হলো দেশে অবস্থিত, আর 19,000 কোটি টাকার সম্পদ বিদেশে অবস্থিত। চুরি হওয়া সম্পদ উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে বিএফআইইউ। দায়ের করা হয়েছে 98টি মামলা, অভিযোগপত্র দাখিল হয়েছে 9টির, আর রায় হয়েছে 4টির। চলতি বছর শেষেই পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও জানান বিএফআইইউ প্রধান। আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং ইতিমধ্যে তাদের সাথে যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ব্যাংকগুলোর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। এখন কারোর সাথে এনগেজমেন্ট লেটার বা কমার্শিয়াল কন্ট্যাক্ট হওয়ার পথে, প্রক্রিয়া চলমান আছে। আমরা শীঘ্রই আশা করছি যে আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো, আশা করি। সন্দেহজনক লেনদেন হলেই হিসাব জব্দ করা হয়। এক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয় না বলেও জানিয়েছেন বিএফআইইউ প্রধান। যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশে এসে আপিল করতে পারবেন কিনা তা নিয়ে কিছুটা আইনি ফাঁক রেখে দেওয়া হয়েছে, কিন্তু হাসিনা কোনো আপিল করতে পারবেন না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে ফেরার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে ফাঁসির শাস্তি কায়েম করতে হবে। এ সময় তিনি বলেন, 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার পরই কোটা আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল। সেই 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো আয়োজন না থাকা দুঃখজনক। অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রনেতারা জুলাই বিপ্লবকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। অনেক ছাত্রনেতা আপোষ করেছে, এসব কারণে বিপ্লব শতভাগ সফল হতে পারেনি। বলেন, জুলাই আন্দোলনকে সফল করতে জাতীয় ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই। জুলাই গণঅভ্যুত্থানে 1400 শহীদের পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। এই প্রতিশ্রুতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, আন্দোলন চলাকালে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য মিলেছে, সেই বিষয়ে তদন্ত চলমান। চিফ প্রসিকিউটর জানান, জাতিসংঘের তালিকা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যা উদ্ঘাটনে নেমেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 2024 সালের গণ অভ্যুত্থানের জেরে 5 আগস্ট ঘটে শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলের পতন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানে নিহত হয়েছেন 1400 মানুষ, যদিও অন্তর্বর্তী সরকারের গেজেটে নিহতের সংখ্যা 850-র কাছাকাছি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পেরুলেও শনাক্ত করা যায়নি অনেক শহীদের কবর। আবার কোনো শহীদের দেহাবশেষও খুঁজে পাওয়া যায়নি। সেই আর্তনাদ নিয়ে শহীদদের পরিবারগুলো এখনো ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। মেডিকেলে আমি নাচ খুঁজি, আমি নাচ খুঁজা পাইনি, আমি জাস্ট এখানে আছি আমার বাইরে নাচ খুঁজার দিকে। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হওয়ার পর হাসপাতাল, মর্গ, জেলখানা সব জায়গায় তন্ন করে খুঁজি ভাইকে, কিন্তু ভাইকে পাই না। সকালে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ সময় আমিনুল ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থানে সব শহীদদের পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, জাতিসংঘ ঘোষিত শহীদের তালিকার তুলনায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যে সত্য উদ্ঘাটনে কাজ করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রায় 865টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে।
অভ্যুত্থান চলাকালে ঢাকার নিকটস্থ একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, এমনটা জানান চিফ প্রসিকিউটর। বলেন সে বিষয়ে তদন্ত চলমান। ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা সেই হাসপাতাল, সেই তখনকার কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। প্রকৃত ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের 4 ধাপের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন শাখা থেকে জারিকৃত এক জরুরি অফিস আদেশে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে জানানো হয়, আগামী 10 আগস্ট সম্ভাব্য ভোট কেন্দ্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই খসড়া তালিকার উপর যে কোনো ধরনের দাবি কিংবা আপত্তি দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 18 আগস্ট। পরবর্তীতে মাঠ পর্যায়ে প্রাপ্ত সব দাবি ও আপত্তি যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তির শেষ তারিখ রাখা হয়েছে 23 আগস্ট। আর এই পুরো প্রক্রিয়া শেষে আগামী 27 আগস্ট সম্ভাব্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে এক বার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানায়, এসব এলাকায় নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাই সহ অনেক উপজেলার নিম্নাঞ্চল। পানি নামার পর ভেসে উঠছে ক্ষতচিহ্ন। অনেকের ঘরবাড়ি সড়ক বিধ্বস্ত, ভেসে গেছে জমির ফসল, ক্ষেত খামার। কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবেন দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা। আজ এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বাঁশখালীর বাহারছড়ায় অনেক ঘরের ভেতর থেকে পানি নেমে গেলেও উঠান এখনো প্লাবিত। দুর্বিষহ দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে বিধ্বস্ত বেশিরভাগ মাটির ঘর। রান্নাবান্না, খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট চরমে। বিল্ডিং লাতিয়ে থাকে, দিন হইলে এরা বসে থাকে, কে মুড়ি দে, দুটা খেলা দে, এই কে বিস্কুট পাখি টানি দে। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল দেওয়াল সব পড়ে গেছে, কিন্তু আমার বেড়ার ঘর দিয়ে থাকি। গরমের দের মানে 1 লাখ মতো ধরো 3 ফুট মতো 3 ফুট আনার পরে মানে আমার দেবাল পড়ে গেছে। গোসালমির বাজার এদিকে একটা স্রোত গ্যাস আছে, এটা খনন করে বড় করতে হবে। এটা বড় করলে এটা পানি যায় না। পানি নামার পর স্পষ্ট বন্যার ক্ষতচিহ্ন। শুধু বসতঘর নয়, সড়ক, ফসলি জমি, লবণের মাঠ এবং মাছের ঘেরও ক্ষতিগ্রস্ত। ইঞ্জিল বাজে যাচ্ছে, হ্যাঁ, বড় বড় গর্ত হয়ে গেছে। ছোট ছোট গর্ত ছিল বন্যার আগে, এগুলা বন্যার পর এই গাড়ি, প্রাণের গাড়ি চলছে, এখন গর্তগুলা বড় আকার ধারণ করছে। পথের ছিল, পথের মাছ নাই, কিছু চলে গেছে, দাম মাল চলে গেছে। যারা কৃষি কাজ করে খায় ওদের অনেক ক্ষতি ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। মাছের গায়ের নষ্ট হয়ে গেছে, আর যারা ফার্ম আছে মুরগির, ওটা তো নষ্ট হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে দ্রুত পুনর্বাসন জরুরি বলছেন দুর্গত এলাকার লোকজন। এখন আমাদের ধানগুলো চলে গেছে, আমরা সামনে কি খাবো? আমাদের যেগুলো মজুদ ছিল ওগুলো তো সব এসে চলে গেছে। প্রাণ আসছে ইনশাল্লাহ পাইছে, ইয়ার ফলে তো মানুষের গর্ত খেয়ে গড়ে দিতে পারবে না, সরকার তো এটা নজর দিতে হবে। খানা কিন্তু বরাবর ঠিক আছে ভাই, এখন তো ঘর বাড়িতে পাইতেছি না, কেবল গুম যাইবে আর আমার কোনো গুম নাই। দুপুরে বাঁশখালীর খানখানাবাদে খাল খনন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ বিষয়ে আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
বলেছি যে অতি সত্বর একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে, যে কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। বাঁশখালীর মতো সাতকানিয়া উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল থেকেও পানি নেমে গেছে। তবে বসতঘর, ফসলি জমি, সড়ক সর্বত্র বন্যার ক্ষতচিহ্ন স্পষ্ট। গাছ বাগান প্রায় বাড়ির নিচে 27টা ধানটা লাগিয়ে আছে, এটা পানি উঠতে এটা ধান বেঁচে গিয়ে যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সরকারিভাবে কোনো ওই ধরনের কোনো সহায়তা আমরা পাইনি। এমপি মহোদয় এবং সরকারের কাছে একটা আবেদন, আমাদের রাস্তাগুলো একটু সংস্কার করে দেয়, যাতে অবিলম্বে এখানে কার্যক্রম শুরু হয় উন্নয়নের রাস্তাঘাটের, এটাই আমাদের প্রত্যাশা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, গ্রামীণ অবকাঠামো। বিশেষ করে জমির ফসল এবং গরু মুরগি ভেসে যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্ত এসব মানুষ। টিকে থাকতে সরকারি সহায়তার দাবি জানান তারা। রাঙামাটিতে ধীরে ধীরে কমছে বন্যার পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। সড়ক, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলছেন ভুক্তভোগীরা। প্রায় 60 কিলোমিটার গ্রামীণ সড়ক বিধ্বস্ত। সবচেয়ে বেহাল দশা কাউখালী ও বাঘাইছড়িতে। প্রায় 800 হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। যদি বাদ হয় এই এলাকাবাসী সবাই উপকৃত হব আমরা। রাস্তায় পড়ে মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হইতেছে। বান্দরবানে সাঙ্গু নদীর পারে বসবাসরত অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। পানি নেমে যাওয়ায় নিম্নাঞ্চলে ক্ষয়ক্ষতি এখন স্পষ্ট। সদর কুহালং, রোয়াংছড়ি, তারাছা সহ বিভিন্ন ইউনিয়নে শত শত একর আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত। অন্য জিনিসও নষ্ট হইয়ে বাসিনি গিয়ে মেশিন টেশিংও পানির মাঝে ডুবা আজ তাকে গিয়ে গই। যদি সরকার আমাদের একটু দিত তাহলে তো আমরা থাকতে পারতাম, বাসা কাছা লই। কোনো রকম সরকার যদি সহযোগিতা করে আমাদের একটু ভালো উপকার হয়। আমরা প্রতি বছরই বর্ষার সময় এরকম কষ্ট করে থাকি। বন্যাতে যে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে প্রতি বছরই। কক্সবাজারে চকরিয়া, পেকুয়ার নিম্নাঞ্চল এখনও জলাবদ্ধ, তবে বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। বন্যায় বীজতলা, শাকসবজির ক্ষেত খামার, পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসনের হিসেবে 2048 কিলোমিটার সড়ক এবং 79টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত। রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে, যান চলাচল এবং পাশাপাশি মানুষ চলাচল একেবারে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় কোনো পানি জমা আছে, সরকারের যে সহায়তা আছে এগুলো অপ্রতুল। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ন্যূনতম অনুশোচনা থাকলে আওয়ামী লীগের নেতারা রাজনীতি করতে চাইত না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দোসররা পৃথিবীর যে দেশেই থাকুক তাদের দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, বিএনপি কোনো দলের রাজনীতি বন্ধ করতে চায় না, তবে আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি। রাজধানীর সমস্যা সমাধানে সিটি গভর্নমেন্ট করায় জোর দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রশাসক চাইলে রাতারাতি সব বদলে দিতে পারবেন না। রাজধানীর দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সিটি কর্পোরেশনকে সরকারে পরিণত করার বিকল্প নেই। দলমতের ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করার আহ্বান তার। এ সময় প্রতিমন্ত্রী জানান, নগরের মূল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এক ছাতার নিচে না থাকায় সব সমস্যার সমাধান করতে পারছে না সিটি কর্পোরেশন। সেমিনারে বক্তারা বলেন, রাজধানীকে গড়তে এগিয়ে আসতে হবে নগরবাসীকেও। সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনা। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে উপকূল জুড়ে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় গুরুত্বপূর্ণ দ্বীপ, বন্দর, শহর ও প্রদেশ। ওয়াশিংটনের হুঁশিয়ারি, শিগগিরই আলোচনার টেবিলে না বসলে আরও বাড়বে অভিযানের পরিধি। যুদ্ধবিরতি কার্যকরের পর সাম্প্রতিক হামলায় এ পর্যন্ত ইরানে কমপক্ষে 30 বেসামরিক মৃত্যু হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এভাবেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে ইরানের শাহেদ ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই অগ্নিগর্ভ মার্কিন লজিস্টিক হাব। অবিরাম মার্কিন হামলার জবাবে মঙ্গলবারও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালায় আইআরজিসি। কুয়েত সহ টার্গেট করা হয় বাহরাইন ও জর্ডানকে। জর্ডানের আজরাক মার্কিন বিমান ঘাঁটিতে অবস্থানরত F-18 যুদ্ধ বিমান লক্ষ্য করে চালানো হয় হামলা। টার্গেট করা হয় কিং ফয়সাল এয়ারবেইজও। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে অন্তত একটি ক্ষেপণাস্ত্র। ভূপাতিত করা হয় অন্তত 4টি ব্যালিস্টিক মিসাইল। বাহরাইনে হামলায় মার্কিন 5ম নৌবহরের কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করে ইরান। ক্ষতিগ্রস্ত হয় সাপোর্ট ফ্যাসিলিটি সেন্টার ও ফুয়েল ট্যাঙ্ক। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো হামলার ক্ষয়ক্ষতি উঠে আসে স্যাটেলাইট চিত্রে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় দ্বীপগুলোয় ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। শোনা যায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ। ক্ষতিগ্রস্ত সিস্তান বালুচিস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটি আহবাজ শহরে হয়েছে জোরালো বিস্ফোরণ। আবারও হামলার শিকার হয় সাবাহার বন্দর। অভিযানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। আমি না বলা পর্যন্ত হামলা থামবে না, চলতেই থাকবে। জ্বালানি স্থাপনাগুলোতে হামলার বিষয়টি সর্বশেষে রেখেছি, তবে শেষ পর্যন্ত আমরা সেগুলো ধ্বংস করবই। তারা আলোচনার টেবিলে না বসলে সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেব। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো। চলমান যুদ্ধে কোনো পক্ষে জড়িত না থাকা সত্ত্বেও আগ্রাসনের শিকার হয় উদ্বেগ প্রকাশ করেছে তারা। পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তথ্য জানান তিনি। বলেন, হরমুজ সংশ্লিষ্ট অবকাঠামোর সক্ষমতা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ওয়াশিংটন। এই জোরদার অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ইরানের পাশাপাশি তাদের বাণিজ্যিক মিত্রদের জন্য প্রণালীতে জারি করা হবে পূর্ণাঙ্গ অবরোধ। হরমুজ প্রণালী সহ অঞ্চলটির নিরাপত্তা রক্ষায় যে ব্যয় হবে তা পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায়ের দাবিও জানান প্রেসিডেন্ট। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।